Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. Today is 16th May 2025 and on this day I am going to discuss the editorial and the daily news published in the Hindu and the Anandabazar newspaper. তোমাদের জন্য কমপ্লিট অ্যানালিসিস থাকবে এবং লেটস স্টার্ট দ্য টুডেজ ক্লাস উইথ দ্য বেঙ্গলি নিউজ পেপার দ্যাট ইজ দ্য এডিটোরিয়াল পেজ অফ দ্য আনন্দবাজার। দিস ইজ দ্য এডিটোরিয়াল পেজ। আজকে ফ্রাইডে এবং আজকের দিনে দাঁড়িয়ে যে আর্টিকেলটা আমি তোমাদেরকে ডিসকাশন করব সেটা হচ্ছে, বেশ কিছু আর্টিকেল আছে। প্রথমত আমরা যদি দেখি সেটা হচ্ছে ঘনায়মান আর্টিকেল। এই আর্টিকেল ইজ রিলেটেড দ্য বাইল্যাটারাল টাসেল হ্যাপেনিং বিটুইন দ্য ইন্ডিয়া এবং পাকিস্তান। সেই জায়গায় দাঁড়িয়ে দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের যে মেডিয়েশন, তারপরে কিন্তু সিজফায়ার অ্যানাউন্স হয়েছে। বাট আমরা প্রথম জায়গাটা পড়বো না, অলরেডি যেটা লেখা আছে আমাদের সেটা আলোচনা হয়ে গেছে। আমরা যেটা দেখব সেটা হচ্ছে চাইনিজ যে স্ট্যান্ড পয়েন্ট ইন দিস টাসেল। সেই জায়গায় যদি আমরা গিয়ে দেখি, আমরা আজকের যদি ইন্ডিয়ান এবং গ্লোবাল সিনারিও কনটেক্সট দেখি, চায়না কিন্তু ওপেনলি দে আর সাপোর্টিং দ্য কান্ট্রি লাইক পাকিস্তান, যেখানে কিন্তু টেররিস্ট ফান্ডিং করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতিকে চীন সমর্থন করলেও চীন কিন্তু দাঁড়িয়ে আছে পাকিস্তানের পাশে। এবং চলমান শতকে যদি দেখি, বাণিজ্য, প্রযুক্তি, পরিকাঠামোগত উন্নয়নে চীনের তুলনায় ভারতের উন্নতির কিন্তু যে গ্রোথ বা প্রোগ্রেস সেটা কিন্তু কিছুটা ধীর। তবু আজকে ওয়েস্টার্ন যে জোট, ওয়েস্টার্ন যে ইনফ্লুয়েন্স ইনক্লুডিং আমেরিকা, তারা কিন্তু ভারতবর্ষের যে কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পলিসি সেটা যে স্বাতন্ত্র বা সেটা যে ইউনিক, সেটাকে কিন্তু এখনও অ্যাপ্রিসিয়েট করে। তাই বিশ্বমঞ্চে ভারতকে কিন্তু আঞ্চলিক বা একটা রিজিওনাল কান্ট্রি হিসাবে, ছোট একটা কান্ট্রি হিসাবে ধরা হয় না। এই কারণেই গ্লোবাল সাউথের মঞ্চে ভারতের উত্থানকে আটকানো চীনের অতি আবশ্যক এবং সেই প্রয়োজন বুঝে চীন কিন্তু কনস্ট্যান্টলি পাকিস্তানকে সাপোর্ট করে যাচ্ছে এবং পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা, অর্থনৈতিক বিনিয়োগ, কূটনৈতিক সহায়তা, সমস্ত জায়গায় কিন্তু পাকিস্তানকে কিন্তু ওপেনলি সাপোর্ট করছে চায়না। এছাড়া চায়নার যে অন্যতম একটা যে ট্যাকটিক সেটা হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। ঠিক, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এমন একটা প্রজেক্ট যেখানে কিন্তু যেখানে কিন্তু ইন্ডিয়ার যে সমস্ত পড়োশি বা নেইবারিং কান্ট্রি, সেই জায়গায় কিন্তু চায়না কিন্তু ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচারাল ফান্ড প্রোভাইড করছে, যাতে কিন্তু চায়না নিজেদের এই অঞ্চলে পরিকাঠামোগতভাবে এবং অর্থনৈতিকভাবে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে পারে। পাকিস্তানের ভূখণ্ডে কিন্তু এরকমই একটি প্রজেক্ট হচ্ছে পাকিস্তান ইকোনমিক করিডোর, যেখানে কিন্তু চীন ভারতকে সাবডিউ করার জন্য কিন্তু পাকিস্তানে হিউজ ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমিক সাহায্য করেছে, যার ফলে পাকিস্তান কিন্তু এশিয়ার বিভিন্ন বাণিজ্যিকগত এবং কৌশলগত যে স্ট্র্যাটেজিক পয়েন্ট সেগুলোকে অ্যাক্সেস করতে পারছে। ইসলামাবাদকে নিজের উপর নির্ভরশীল করে আন্তর্জাতিক মঞ্চে চীন কিন্তু নিজের গুরুত্ব বাড়াচ্ছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে আমাদের জায়গায় কাশ্মীর যেমন একটা খুব ডিসপুটেড ল্যান্ড, এবং সেই জায়গায় কিন্তু ডিসপুটের মেল যে কারণ হচ্ছে কিন্তু একদিকে চায়না, একদিকে পাকিস্তান। সেই জায়গায় দাঁড়িয়ে লাস্ট এডিটোরিয়াল লেখা হয়েছে এই যে সিজফায়ার এগ্রিমেন্ট করা হয়েছে বা অপারেশন সিন্দুরকে বন্ধ রাখা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এক যুদ্ধ আপাতত জবনিকা পতন হলেও যুদ্ধটি কিন্তু এখনো প্রবল বেগে ধাবমান। ভারতবর্ষের কূটনৈতিক দৃঢ়তার পরীক্ষা এখন এবং আগামী দিনেও দাঁড়াতে হবে এবং ডিপ্লোম্যাটিক জায়গায় ভারতকে কিন্তু চাইনিজ অ্যাগ্রেশনকে ট্যাকেল করতে হবে। দিস ইজ দ্য নিউজ। সেকেন্ড, গড়মিল হচ্ছে এমন একটা আর্টিকেল যেখানে কিন্তু নট ভেরি রেলিভেন্ট, বাট কোভিড-19 সময় আমরা অ্যাকচুয়াল আমাদের কান্ট্রিতে কত মৃত্যু হয়েছিল তার যে ডেটা, সেটা যে বিভিন্ন সময় স্পষ্টভাবে পাবলিক ডোমেনে রাখা হয়নি, তার একটা এভিডেন্স দেওয়া হয়েছে। কি বিভিন্ন সময় এই যে মৃত্যু সংক্রান্ত কোভিড মৃত্যু নিয়ে যে গড়মিল, তার কিন্তু বারংবার এভিডেন্স পাওয়া গেছে। 2021 যে মারাত্মক কোভিডের যে ডেল্টা ঢেউ হয়েছিল, তার আজ প্রায় 4 বছর কেটে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাম্প্রতিককালে একটি রিপোর্ট পাবলিশ হয়েছে। 3টে রিপোর্টের একটা যে পাবলিশ হয়েছে, পাবলিক ফোরামে এসছে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে কিন্তু গভর্নমেন্ট যে কাউন্টিং, সেখানে কিন্তু একটা গড়মিল দেখা গেছে। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট, মেডিকেল সার্টিফিকেট ফর দ্য কজ অফ ডেথ রিপোর্ট এবং স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম রিপোর্ট কিন্তু দেখাচ্ছে যে ভারতবর্ষে কোভিডে 2021 যা মৃত্যু বলে দেখিয়েছিল সরকার, তার থেকে অ্যাকচুয়াল মৃতের সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি। এবং বেশ কিছু রিপোর্ট দেখা যাচ্ছে সেখানে কিন্তু রেসপিরেটরি ইনফেকশন বলে মৃত্যু হয়েছে, এরকম রিপোর্ট দেখা যাচ্ছে অ্যাজ দ্য কজ অফ দ্য ডেথ। বাট আমরা জানতাম কিন্তু সেই জায়গায় কিন্তু মনে করা হচ্ছে বিপুল সংখ্যক যে মৃত্যু কোভিডের সময় হয়েছিল সেটাকে জাস্ট রেসপিরেটরি
রেসপিরেটরি ইনফেকশন কজ দেখিয়ে কিন্তু মৃত্যু বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে। সো দিস ইজ দ্য এন্টায়ার আর্টিকেল, এবং এখানে দাঁড়িয়ে বলা হচ্ছে কোভিডে ভারতে প্রায় মোট 4,70,000 মানুষের মৃত্যুর হিসাবটি বলছে ভুল হয়েছিল বিলকুল, তা সম্ভব অনিচ্ছাকৃত নয়। অর্থাৎ বলা হয়েছিল যে মানুষের যে প্রচুর মৃত্যু হয়েছিল কোভিডে, সেটা কিন্তু বারংবার বিভিন্ন ডেটায় কিন্তু দেখানো যাচ্ছে। নেক্সট, রাজ্যে রাজ্যে দ্বন্দ্বে অমঙ্গল। অ্যাকচুয়ালি বলা হচ্ছে যুদ্ধের যে পরিণাম, সেই যে জায়গাটায় কি ইম্প্যাক্ট হতে পারে, হাউ দ্য কান্ট্রিজ ফেস দ্য ট্রাভেল আফটার অ্যান্ড দ্য ডিউরিং দ্য প্রসেস অফ দ্য ওয়ার, সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে ভারত এবং পাকিস্তান যে সিজ ফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা করেছে তা অবশ্যই প্রশংসনীয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধর চলাকালীন আর্থিক রাজনৈতিক স্থিতাবস্থা এবং বৃদ্ধির সম্ভাবনা যে জায়গাটা ভারতের, সেটা কিন্তু অনেক বেশি পাকিস্তানের তুলনায়। পাকিস্তান ইজ অ্যান ইরেসপন্সিবল কান্ট্রি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তার যে ইকোনমিক ফাউন্ডেশন, তার যে সোশ্যাল ফ্যাব্রিক, দ্যাট ইজ মাচ 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 লোয়ার দ্যান দ্য কান্ট্রি লাইক ইন্ডিয়া, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধের পরিবর্তে ইন্ডিয়া now needs to focus on the social and the economic development on the country, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ কিন্তু অনেকটাই, যুদ্ধ চললে একটা দেশের কিন্তু এই জায়গাগুলোই কিন্তু প্রোগ্রেস অনেকটাই মন্থর হয়ে যায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখানো হয়েছে যে যুদ্ধ চলাকালীন কিন্তু একটা দেশের জাতীয় আয়, মাথা পিছু আয় অনেক অংশে কমে যায়, এবং সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে গৃহযুদ্ধ চললেও কিন্তু মানুষের মাথা পিছু একটা জাতীয় আয় প্রায় 10% কমে যেতে পারে। তাই যুদ্ধের যে এফেক্ট, সেই জায়গা থেকে বেরিয়ে আসাটাই অনেকটা বেশি একটা প্রুডেন্ট ডিসিশন হিসেবে বোঝানো হয়েছে, এবং যুদ্ধের সময় কিন্তু শস্যের দাম বাড়ে, তেলের দাম বাড়ে, খনিজ পদার্থের দাম বাড়ে, তার এফেক্ট পুঁজিবাদী যে সাম্রাজ্য এবং শেয়ার মার্কেটেও কিন্তু তার এফেক্ট পড়ে। সো দিস ইজ অল রিটেন দ্য ইম্প্যাক্ট অফ দ্য ওয়ার। তো এই জায়গাটাই নেক্সট আমরা ইংলিশ নিউজ পেপারটা দিয়ে শুরু করব। বাংলার এডিটোরিয়াল আনন্দবাজারের ডিসকাশন আজকে এই পর্যন্তই। দিস ইজ দ্য ফ্রন্ট পেজ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু আর্টিকেল বেশ প্রকাশিত হয়েছে, যেখান থেকে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড কিছু ইনফরমেশন নিতে পারি। প্রথমত, পুট পাকিস্তান নিউক্লিয়ার আর্সেনাল আন্ডার দ্য IAEA ওয়াচ ইন্ডিয়া। গতকাল ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং কিন্তু ভিজিট করেছিলেন কোথায়, জম্মু কাশ্মীরে। অপারেশন সিন্দুরকে পোস্টপন করার পর, সিজফায়ার এগ্রিমেন্টের পর দিস ইজ দ্য ফার্স্ট ভিজিট, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের কন্ডাক্টকে ইরেসপন্সিবল বলে চিহ্নিত করা হয়েছে, এবং পাকিস্তানের নিউক্লিয়ার যে আর্সেনাল, অর্থাৎ নিউক্লিয়ার যে ফেসিলিটি বা কি নিউক্লিয়ার তার কাছে আছে, সেই জায়গায় কিন্তু IAEA এর কিন্তু ইন্টারভেনশন এবং সুপারভিশন দরকার। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেখতে হবে হোয়াট ইজ কল্ড দ্য IAEA। IAEA কিন্তু এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটা একটা ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেটা কিন্তু কি চায়, পিসফুল ইউজ অফ দ্য নিউক্লিয়ার এনার্জি, এবং সেখানে যেন আমাদের মিলিটারি পারপাস এবং নিউক্লিয়ার উইপন যদি আমরা ইউজ করি, সেটার যেন একটা কন্ট্রোলড ইউজ হয়, এবং সেইটা যেন অন্য কোনো দেশের ডেভেলপমেন্টকে হার্ম না করে, অর্থাৎ সেফ, সিকিউর অ্যান্ড দ্য প্রসপেরাস ইউজ অফ দ্য নিউক্লিয়ার এনার্জি, সেটাকেই কিন্তু প্রমোট করে এই IAEA। এবং IAEA 1957 এস্টাবলিশ হয়েছিল, এবং তার মেল এজেন্ডাই ছিল কিন্তু অ্যাটম ফর পিস। ইউনাইটেড নেশনের এটা কিন্তু একটা অর্গানাইজেশন, যেটা কিন্তু রিপোর্ট করে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিকে এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে, এবং IAEA এর হেডকোয়ার্টার কোথায় আছে, ভিয়েনা, অস্ট্রিয়াতে। 2005-এ নোবেল পিস প্রাইজ পায় এই IAEA ফর ক্যারিং আউট দ্য সাকসেসফুল ওয়ার্ক ইন রিগার্ড টু দ্য সেফ অ্যান্ড দ্য পিসফুল নিউক্লিয়ার ওয়ার্ল্ড। কারেন্টলি IAEA তে 178 মেম্বার্স আছে, এবং ইন্ডিয়া কিন্তু সিন্স দ্য ফাউন্ডেশন লাইক 1957 থেকে ইজ দ্য মেম্বার অফ দ্য ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। নাও, সো দিস ইজ দ্য ফার্স্ট নিউজ। কামিং টু দ্য সেকেন্ড নিউজ, সেখানে দেখা যাচ্ছে তামিলনাড়ুর যে চিফ মিনিস্টার MK স্ট্যালিন, তিনি কিন্তু স্ল্যামস করেছে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স টু টপ কোর্ট অন দ্য টাইম লাইন টু অ্যাক্ট অন দ্য স্টেট বিল। এখানে বেশ কিছু আর্টিকেলের বিবরণ দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে কান্ট্রির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ম্যাডাম, তিনি কিন্তু পার্টিকুলারলি আর্টিকেল 143 এর রেফারেন্স এবং ক্লারিফিকেশন সুপ্রিম কোর্ট থেকে চেয়েছেন, এবং দেখো এখানে আর্টিকেল 200 এবং 201 অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ আর্টিকেল 200 এবং 201 এই কনস্টিটিউশনে প্রেসিডেন্ট জানতে চেয়েছেন যে সুপ্রিম কোর্টের জুরিসডিকশন কতটা আছে, ওয়েদার সুপ্রিম কোর্ট ক্যান গিভ দ্য স্ট্রিক্ট টাইম লাইন অর দ্য টাইম ফ্রেম, যেখানে দাঁড়িয়ে কিন্তু বলা হয়েছে হোয়াট টাইম এবং হাউ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর শুড ফাংশন আন্ডার আর্টিকেল 200 এবং 201। সেখানে
কতটা সুপ্রিম কোর্ট নিজেদেরকে ঢোকাতে পারে বা নিজেদের মানে জুরিসডিকশনকে এক্সারসাইজ করতে পারে। সো দিস ইজ দ্য এন্টায়ার আর্টিকেল, যেখান থেকে দাঁড়িয়ে বেশ কিছু আর্টিকেলের ওপর আমাদের একবার আলোচনা করে নিতে হবে। প্রথমত আর্টিকেল 142, আর্টিকেল 143, 200 এবং 201 ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে প্রচুর আলোচনা আছে। 142 আর্টিকেল কি বলা হচ্ছে? কমপ্লিট জাস্টিস। কি সুপ্রিম কোর্ট কিন্তু যদি চায় কমপ্লিট জাস্টিস দিতে পারে এবং সেখানে যে কোনো একটা কেসের ওপর তার ভার্ডিক্ট দিতে পারে। 143 কি? অ্যাডভাইসারি জুরিসডিকশন, যেখানে প্রেসিডেন্ট কিন্তু সিক করতে পারে সুপ্রিম কোর্টের ইন্টারফারেন্স বা ইনফারেন্স রিগার্ডিং সার্টেন কেসেস, যেখানে কিন্তু মানে ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন ইজ নিডেড। 200 কি? 200 হচ্ছে অ্যাসেন্ট টু দ্য বিল বাই কি? বাই গভর্নর, অর্থাৎ রাজ্যপাল কি কি সার্কামস্ট্যান্সেসে বিলে অ্যাসেন্ট করবে, তার মতামত জানাবে বা সম্মতি জানাবে, সেটা আর্টিকেল 200-তে মেনশন আছে। আর্টিকেল 201 কি? আর্টিকেল 201 হচ্ছে গভর্নরের পাওয়ার টু রিজার্ভ দ্য বিল। রিজার্ভ দ্য বিল কিসের জন্য? ফর প্রেসিডেন্সিয়াল কনসেন্ট, অর্থাৎ আমাদের স্টেট লেজিসলেচারে যদি কোনো বিল পাস হয় এবং সেটা কিন্তু গভর্নরের কাছে আসে, সেই গভর্নর কিন্তু আন্ডার আর্টিকেল 201 সেটাকে কিন্তু রেফার করতে পারে টু দ্য প্রেসিডেন্ট। সো দিস ইজ দ্য অল আর্টিকেল রিটেন ইন দ্য ফ্রন্ট পেজ। এবং আমরা যদি নেক্সট আর্টিকেল দেখি, সেটা হচ্ছে রিস্টোর কাঞ্চা গাচিবৌলি ফরেস্ট অর রিক্স জেল ফর অফিসিয়াল সুপ্রিম কোর্ট টু তেলেঙ্গানা। অ্যাকচুয়ালি আমরা এটা দেখেছি, দিস ইজ এ ফরেস্ট এরিয়া অফ দ্য কাঞ্চা গাচিবৌলি, যেটা কিন্তু তেলেঙ্গানার একটা ইম্পর্টেন্ট ফরেস্ট কভারেজ, যেটা বারবার নিউজে আসছে এবং এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এবং কাঞ্চা গাচিবৌলি ফরেস্ট এরিয়াকে কিন্তু ধ্বংস করে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং আইটি পার্ক তৈরি করার কথা গভর্নমেন্ট ভেবেছে। এবং অ্যামিড দ্যাট কাইন্ড অফ থিং, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি তারা কিন্তু দে স্টার্টেড প্রোটেস্টিং এগেনস্ট সাচ কাইন্ড অফ ডিফরেস্টেশন। এবং সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট আজ কালকে ফাইনাল বলেছে যে কাঞ্চা গাচিবৌলির ফরেস্ট কিন্তু ধ্বংস করা যাবে না, আদারওয়াইজ অফিসিয়ালস অ্যাসোসিয়েটেড উইথ দ্য অ্যাক্টিভিটি অ্যান্ড ইললিগাল যে ডিফরেস্টেশন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জেল পর্যন্ত হতে পারে। নেক্সট আর্টিকেল যেটা হচ্ছে স্টাডি অন দ্য মহাদায়ী রিভার ডাইভারশন স্পার্কস ফ্রেশ প্রোটেস্ট ইন দ্য গোয়া। দেখো এখানে যদি দেখি ডিসপুট বিটুইন কর্ণাটক এবং গোয়া ওভার দ্য ওয়াটার যে শেয়ারিং, সেটা কিন্তু মহাদায়ী রিভারকে নিয়ে হয়েছে। মহাদায়ী কি? মহাদায়ী কিন্তু একটা ইম্পর্টেন্ট রিভার, যেটা কিন্তু কর্ণাটক এবং গোয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়। এবং মহাদায়ী রিভারের জন্য মহাদায়ী ওয়াটার যে ডিসপুট ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছিল এবং সেটা দাঁড়িয়ে ওয়েস্টার্ন ঘাট থেকে তৈরি হয়, এটা একটা ইম্পর্টেন্ট রিভার। তো এই নামটা আমরা মনে রাখবো। কামিং টু দ্য নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে তেলেঙ্গানার একটা ইম্পর্টেন্ট, আমরা যদি টেম্পেলের নাম দেখি, অলরেডি আমরা কারেন্ট অ্যাফেয়ার্সে ডিসকাস করেছিলাম, মিস ওয়ার্ল্ড 2025 তেলেঙ্গানায় হোস্ট হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ক্যারিবিয়ান এবং আমেরিকান যে রিজিয়ান থেকে যারা এসেছিলেন পার্টিসিপেন্টরা, দিয়ে ভিজিটেড দ্য ইয়াদাগিরি গুট্টা টেম্পল। ভেরি ইম্পর্টেন্ট নাম, এই নামটা কিন্তু তোমরা মনে রাখবে। দিস ইজ দ্য নেম অফ দ্য টেম্পল, ইয়াদাগিরি গুট্টা টেম্পল। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট নিউজ, যারা স্পেশালি ইউপিএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ, দে ক্যান রেফার সাচ কাইন্ড অফ নিউজ। দেখো 12 days সরস্বতী পুষ্করালু কিকস অফ, এটা একটা ইম্পর্টেন্ট পুজো, যেটা কিন্তু তেলেঙ্গানায় হয়। তেলেঙ্গানার একটা ইম্পর্টেন্ট যে প্লেস, সেটাকে বলা হয় কালেশ্বরম। কালেশ্বরমকে কিন্তু বলা হয় সেকেন্ড কাশী। কালেশ্বরম টেম্পলকে কিন্তু স্যাক্রেড রিলিজিয়াস প্লেস হিসাবে হিস্টোরিক যে ইম্পর্টেন্ট সেটাকে ধরা হয়, সেটা তেলেঙ্গানায় অবস্থিত। এবং সেখানে কিন্তু একটা ফেস্টিভ্যাল কন্ডাক্ট হয় ওয়ান্স ইন 12 year, 12 বছরে একবার একটা সঙ্গমের মতো একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল তৈরি হয়। কোথায় হয়? তেলেঙ্গানাতে একটা ত্রিবেণী আছে। আমরা যেমন রিসেন্টলি সঙ্গম গেলাম, সেখানে যেরকম আমরা হোলি দ্বীপ নিলাম, সেরকমই সাউথ ইন্ডিয়ার যে কাশী বলা হয়, এই কালেশ্বরমে 3টে নদীর মিলন হয়েছে। কি কি 3টে নদী? গোদাবরী, তার ট্রিবিউটারি প্রাণহিতা এবং সাবটেরিয়ান অর্থাৎ ভূগর্ভস্থ একটি নদী সরস্বতী রিভার কিন্তু সেখানে মিশেছে। এবং এই সঙ্গমে কিন্তু হোলি দ্বীপ মানুষ নেয় এবং সেখানে সরস্বতীর পুজো হয়। এবং সেখানে কিন্তু একটা মন্দির আছে যার নাম হচ্ছে শ্রী কালেশ্বরা শ্রী মুক্তেশ্বরা স্বামী টেম্পল। এই টেম্পলে কিন্তু শিবালিঙ্গ আছে এবং সেই জায়গায় জয়েন্টলি এই মন্দিরে কিন্তু পুজো হয়। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্ট নিউজ। মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট আর্টিকেল, সেটা হচ্ছে আমাদের এডিটোরিয়াল পেজ।
এক মিনিট, এখানে আরেকটা নিউজ আমরা দেখে নিতে পারি। হ্যাঁ, এটা সেটা হচ্ছে প্রথমত এডিটোরিয়াল পেজের, এই এডিটোরিয়ালগুলো আমরা ডিসকাশন করব না। হোয়াট উইল বি ডিসকাসড ইন টুডেজ এডিটোরিয়াল সেটা হচ্ছে দ্য ইয়ারলি থ্যাংক ইউ টু দ্য নার্সেস ইজ নট এনাফ, এই এডিটোরিয়ালটা আমরা ডিসকাশন করব। আর একটা ফ্যাক্ট আমরা দেখব, ইজ বিহারস হাই রিপ্লেসমেন্ট রেট এ কনসিকুয়েন্স অফ পভার্টি, এই নিউজটা আমরা দেখব। প্রথমত এই নিউজটা আমরা পুরোটা পড়বো না বিকজ ইট ইজ রিলেটেড উইথ দ্য বিহার, বাট হোয়াট উই উইল রিড দ্যাট ইজ দ্য ফ্যাকচুয়াল ইনফরমেশন। আমাদের এখানে দেখো বলা হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট কাকে বলে। টোটাল ফার্টিলিটি রেট কি, হুইচ ইজ দ্য অ্যাভারেজ নাম্বার অফ দ্য চিলড্রেন দ্যাট এ ওম্যান এক্সপেক্টেড টু হ্যাভ ইন হার চাইল্ড বিয়ারিং ইয়ার্স, অর্থাৎ একটা মানুষের বা একটা মহিলার যে ফার্টিলিটি পিরিয়ড থাকে, যে সময় সে কিন্তু একটা সন্তানের জন্ম দিতে পারে, এই চাইল্ড বিয়ারিং এজে অ্যাভারেজ আমাদের কান্ট্রি উইমেনরা কটা চিলড্রেনকে জন্ম দিচ্ছে সেটাকেই বলা হয় কান্ট্রির টোটাল ফার্টিলিটি রেট। আমাদের যদি ইন্ডিয়ার কনটেক্সট দেখি, দিস ইজ 2.0। আর আমরা যদি আমাদের কান্ট্রির স্টেটগুলোকে দেখি তাহলে ওয়েস্ট বেঙ্গল এবং দিল্লি কিন্তু লোয়েস্ট টোটাল ফার্টিলিটি রেটে নেমে এসছে, সেটা হচ্ছে 1.4। তাহলে এটা কি বোঝায়, ওয়েস্ট বেঙ্গলে অ্যাভারেজ 1 উইম্যান কিন্তু তার ফার্টাইল এজে কিন্তু 1 চিলড্রেনের জন্ম দেয়, ম্যাক্সিমাম 2 জন, এবং অ্যাভারেজে 1.4 চিলড্রেনের কিন্তু জন্ম হচ্ছে। সেখানে দাঁড়িয়ে বিহারের টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে 3.0, এবং তার মানে বিহারে কিন্তু যে গড় পপুলেশন সেটার হার বেশি, এবং দ্যাট ইজ দ্য কনসিকুয়েন্স অফ দ্য হাই পভার্টি লেভেল প্রিভেল ইন দ্য স্টেট অফ বিহার। আর একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট লেভেল কাকে বলে। রিপ্লেসমেন্ট লেভেল মানে কি, আমাদের কান্ট্রির এখন যা পপুলেশন আছে পরেও তাই সেম পপুলেশন থাকতে গেলে একটা উইম্যানকে অন অ্যান অ্যাভারেজ কটা চাইল্ডের বার্থ দিতে হবে, দিস ইজ কল্ড দ্য রিপ্লেসমেন্ট লেভেল, এবং সেই রিপ্লেসমেন্ট লেভেল কিন্তু 2.1। এবং বলা হচ্ছে বিহারকে যদি এই রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটিতে পৌঁছতে হয়, বিহার উইল হ্যাভ দ্য টাইম লাইন অফ 2039, এত বছর সময় লাগবে। এবং এই টোটাল ফার্টিলিটি রেট হাই হওয়ার জন্য বিহার ইজ লিঙ্কড উইথ পভার্টি অ্যান্ড আদার ডিফারেন্ট কাইন্ড অফ ক্রাইসিস, সোশ্যাল ক্রাইসিস। আচ্ছা, এরপর আমাদের যে জায়গাটা আমরা জাস্ট ডিসকাস করব সেটা হচ্ছে এই আর্টিকেলটা, যেখানে বলা হয়েছে যে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে জন্মদিন সেটাকে অ্যানুয়ালি ওয়ার্ল্ড নার্স ডে হিসাবে সেলিব্রেট করি, বাট আমরা এই নার্সদের একদিন থ্যাংক ইউ বা তাদের কন্ট্রিবিউশনকে যদি সেলিব্রেট করি, দ্যাট ইজ নট দ্য এন্ড অফ দ্য এন্টায়ার থিং। আমাদের এন্টায়ার হেলথ কেয়ার সিস্টেমে কিন্তু তাদের যে রোল, তাদের কিন্তু ট্রু এম্পাওয়ারমেন্ট দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে নার্স এবং মিডওয়াইফসরা কিন্তু আমাদের ইন্ডিয়ার যদি টোটাল হেলথ ওয়ার্কফোর্স ধরি তার 47%, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এত সংখ্যক ওয়ার্কফোর্স থাকার সত্ত্বেও এই যে নার্সদের কন্ট্রিবিউশন ট্রুলি আন্ডার রিপ্রেজেন্টেটেড, be in the domain of leadership, policy making, autonomous clinical role। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডক্টরসরা যদি আমরা দেখি সেখানে কিন্তু স্টিল একটা ডমিনেটেড পজিশনে থাকে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে নার্সদের কিন্তু প্রপারলি আমরা কনসিডারই করি না অ্যাজ দ্য কেয়ার গিভার। তো কিন্তু অন দ্য কন্ট্রারি যদি আমরা অন্য কোনো কান্ট্রি দেখি লাইক অস্ট্রেলিয়া, বতসোয়ানা, ব্রাজিল, সাউথ আফ্রিকা, ইভেন ইউনাইটেড স্টেটস, জামিবিয়া, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেখানে নার্সদের কিন্তু প্রপারলি তাদের যে রোল সেটাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, এবং একটা হলিস্টিক পলিসি আছে টু টেক কেয়ার দ্য নিডস, এবং তাদেরকে কিন্তু প্রপার সোশ্যাল রেসপেক্ট দেওয়া হচ্ছে। নাও এই যে নার্সরা তাদের কিন্তু প্রপার কি প্রয়োজন, স্পেশালাইজ ট্রেনিং, ইউজুয়ালি অ্যাট দ্য মাস্টার্স লেভেল। সেই জায়গায় আমাদের কান্ট্রিতেও নার্সদের প্রপার ট্রেনিং থাকে, কিন্তু দে আর সার্টিফাইড টু ডায়াগনোজ, ট্রিট, প্রেসক্রাইব ইন্ডিপেন্ডেন্টলি ইন মেনি সেটিংস। ইন্ডিয়ায় রেকগনাইজ করেছে দ্য নিড অফ সাচ ট্রেন্ড নার্সেস, যারা কিন্তু এক্সপ্যান্ড করতে পারে আমাদের হেলথ কেয়ার অ্যাক্সেস, যারা কিন্তু আন্ডার যে সার্ভড এরিয়া আছে, ইন্টেরিয়ার এরিয়া আছে, সেখানে গিয়ে কিন্তু এই নার্সদের দিয়ে আমরা হেলথ কেয়ার প্রোভাইড করতে পারি, এবং সেখানে কিন্তু প্রাইমারি সেক্টরের যে প্রাইমারি হেলথ কেয়ার যে সাপোর্ট সেটা কিন্তু নার্সদের দিয়ে আরও বেশিভাবে দেওয়া যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে অনেক স্টেটে কিন্তু এখনও লিগাল ক্লিয়ার ফ্রেমওয়ার্কের অ্যাবসেন্স আছে, এবং তাদের প্রোটেকশন রিলেটেড প্রবলেম আছে।
কামিং টু দ্য নেক্সট পোর্শন, সেখানে হচ্ছে ইন্ডিয়ার যারা নার্স প্র্যাকটিশনার্স আছে সেখানে এডুকেশন প্রোগ্রাম, সেখানে কিন্তু মেইনলি সেটা ফোকাস করে অ্যাডভান্স ক্লিনিক্যাল স্কিল, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, লিমিটেড প্রেসক্রাইবিং অথরিটি, অর্থাৎ তারা কিন্তু প্রেসক্রিপশন দিতে পারে না, তাদের কিন্তু কমিউনিটি এনগেজমেন্ট করতে দেওয়া হয় না। হাউএভার দেয়ার আর চ্যালেঞ্জেস, সেখানে কি ব্যারিয়ার কি আসে, ক্লিয়ার লিগাল ফ্রেমওয়ার্ক বারবার নেই, যেখানে কিন্তু তাদের প্রেসক্রিপশন রাইট কিন্তু দেওয়া হচ্ছে না। এই জায়গায় দাঁড়িয়ে উই নিড টু টেক দ্য লেসন্স ফ্রম দ্য অস্ট্রেলিয়া, সেখানে দাঁড়িয়ে তাদের কিন্তু ক্লিনিক্যাল অটোনমি দেওয়া হয়েছে কোয়ালিফাইড নার্সদের, লেজিসলেশন আছে যাতে কিন্তু এই নার্সদের টাইটেলকে আমরা প্রোটেক্ট করতে পারি, প্রপার লাইসেন্স আছে, এবং দ্য এন্টায়ার সিস্টেম ইজ মোর এফেক্টিভ, সিস্টেমেটিক, সেভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েটেড। সেই জায়গায় দাঁড়িয়ে রেজিস্ট্যান্স টু নার্স অটোনমি, আমরা অটোনমি দিতে চাই না নার্সদের, সেটা কিন্তু ইন্ডিয়ার একটা ওয়ান অফ দ্য মেজর প্রবলেম, যেখানে কিন্তু পলিসি গ্যাপ রয়েছে এবং কালচারাল, জেন্ডারাল এবং হায়ারার্কিয়াল বায়াসনেস আছে। ডক্টর ইজ দ্য সুপ্রিম, আমরা ডক্টরের নিচে নার্সকে আমরা ভাবতে পারি, বাট নার্সরাও যে একটা অন্যভাবে তাদের যে ডোমেনটাকে আমরা ইউজ করতে পারি, ইট ইজ বিয়ন্ড আওয়ার ইম্যাজিনেশন। তাই মাইন্ডসেট কিন্তু ইনফ্লুয়েন্স করে পলিসি ডিসিশনে, ইনক্লুডিং অপোজিশন টু দ্য নার্সেস রোল in the medical community এবং despite global evidence for their such effectiveness। সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে লেট নার্সেস লিড, আমাদের কিন্তু ফর্মালি তাদের রেকগনাইজ করতে হবে, এবং ইন এ নাম্বার অফ হাই ইনকাম, লো এবং মিডিল ইনকাম কান্ট্রিতে কিন্তু অলরেডি দে আর ফর্মালি রেকগনাইজ, কিন্তু ইন্ডিয়ার কিন্তু নার্সরা সেই অ্যাম্বিটের বাইরেই রয়ে গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়াকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে। দিস ইজ দ্য হাই টাইম, যেখানে কোলাবোরেটিভ টিম বেসড মডেল অ্যাডপ্ট করতে হবে, যাতে নার্সরা প্র্যাকটিস করতে পারে ফুল স্কোপে এবং প্রোগ্রেসিভ এবং এসেনশিয়াল মেডিকেল হেলথ কেয়ার সাপ্লাই তারা দিতে পারে, এবং সেই হেলথ ডেলিভারিতে তারা কিন্তু প্রোঅ্যাক্টিভ রোলে আসতে পারে। আমাদের দরকার আছে ব্রিজিং দ্য থিওরি এবং প্র্যাকটিস গ্যাপ, ইন্টিগ্রেট করার দরকার আছে এথিক্স এবং লিডারশিপ, পলিসি এনগেজমেন্ট করার দরকার আছে, এবং লিগাল রেকগনিশন দিতে হবে নার্সদের ইন দ্য হেলথ কেয়ার ডোমেন, এবং কেরিয়ার পাথওয়ে, ফেয়ার পে, অ্যাডভান্স অপরচুনিটি তাদের কিন্তু রিপ্লেস দিতে হবে, সো দ্যাট উই ক্যান রিপ্লেস দ্য স্ট্যাগনেশন ইন দ্য নার্সেস রোল। আমাদের দেশে যে নার্সদের রোল স্ট্যাগনেট হয়ে গেছে, সেখান থেকে আমরা এভাবেই মুক্তি পেতে পারি। Now, coming to the last portion, giving their lived experience, nurses are uniquely positioned to advocate change, challenge medical hierarchy, to achieve this grassroots nursing movement that are bolstered by strategic alliances driven by courage, commitment, and the capacity to speak truth to মানে যে পাওয়ার দ্য নিডেড। তো এই জায়গায় দাঁড়িয়ে ইয়ারলি থ্যাংক ইউ ইজ নট এনাফ, ইন্ডিয়া নিডস এ হেলথ সিস্টেম দ্যাট নিডস নার্স নট জাস্ট অ্যাজ কেয়ার গিভার বাট অলসো অ্যাজ দ্য লিডার। অনারিং দেম মিনস কনফ্রন্টিং হার্ড ট্রুথস অ্যাবাউট পাওয়ার অ্যান্ড প্রিভিলেজ, অর্থাৎ তাদেরকে অনার করা, তাদেরকে স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রপারলি রেকগনাইজ করা ইজ ক্রুশিয়াল ফর দ্য আপলিফটমেন্ট অ্যান্ড টু মেক দ্য হেলথ কেয়ার সিস্টেম ইন ইন্ডিয়া মোর effective and proactive. So this is all about today's news editorial analysis. I would just like to highlight one thing, that reading the newspaper is beneficial extremely for you. While just scrolling down the newspaper, I just came into the news and stuck to it. এখানে কিন্তু মোস্ট প্রবাবলি কোনো নিউজ নেই যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে, বাট এখানে কিন্তু বলা হয়েছে একজন ব্যক্তি বা ব্যক্তিত্বের কথা বলা হয়েছে, যিনি হু ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ক্লিকিং দ্য পিকচার্স অফ দ্য টাইগার্স রোমিং অ্যারাউন্ড দ্য ন্যাশনাল পার্কস অ্যান্ড দ্য 56 টাইগার রিজার্ভস ইন আওয়ার কান্ট্রি, which is important. Some names about the tiger reserve: রাতাপানি টাইগার রিজার্ভ এবং মাধব টাইগার রিজার্ভ, যার মেনশন কিন্তু এখানে আছে। বোথ আর সিচুয়েটেড ইন দ্য মধ্যপ্রদেশ। কোয়েশ্চেন আসতে পারে ভরতপুর বার্ড স্যাঞ্চুরি কোথায় আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা জানাবে সেই স্টেটে আর কি কি ন্যাশনাল পার্ক আছে। হোপফুলি তোমাদের এটা টাস্ক থাকলো, ভরতপুর বার্ড স্যাঞ্চুরি কোন স্টেটে আছে এবং সেই স্টেটে আর কি কি ন্যাশনাল পার্ক আছে। মধ্যপ্রদেশের দুটো টাইগার রিজার্ভের নাম আমরা বললাম, একটা হচ্ছে রাতাপানি টাইগার রিজার্ভ আর একটা হচ্ছে মাধব টাইগার রিজার্ভ। সো হোপফুলি আজকের এডিটোরিয়াল অ্যানালিসিসটা তোমাদের ভালো লাগলো। আজকে একটা শর্ট এডিটোরিয়াল অ্যানালিসিস ছিল, কিন্তু আমি অনেকটা ট্রাই করেছি একটা কম্প্যাক্টলি তোমাদের প্রচুর কিছু শেখানোর। সো হোপফুলি ইউ লাইক দ্য সেশন। শেয়ার করো, সাবস্ক্রাইব করো টু মাই চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো টু গেট দ্য PDF, এবং তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে ইউ ক্যান রিচ থ্রু মাই মেল ID. With this note, I am ending this video. So thank you for watching. Have a good day.